কেন বংশগতি যে সাবজেক্ট বা জীবনবিজ্ঞানের বংশগতি যে পাঠ, তার নিজস্ব কিছু টার্ম আছে বা নিজস্ব কিছু ভাষা আছে। তার সেই ভাষা বা টার্মগুলোর সঙ্গে যদি পরিচিত না হই, তাহলে বংশগতির নির্দিষ্ট টার্মগুলো বা বংশগতির সম্বন্ধে ধারণা ক্লিয়ার করা একটু মুশকিল। তাই প্রথমে বংশগতির যে নির্দিষ্ট কিছু টার্ম, সেই টার্ম সম্বন্ধে আগে জেনে নেব, তারপরে ঢুকবো বংশগতির মধ্যে। ওকে? বংশগতি জানতে গেলে যা জানতে হবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জনু। একটা কথা হচ্ছে জনু। জনু কি? জনু। জনুর ইংরাজি টার্ম আমরা বলি জেনারেশন। জনু মিন্স জেনারেশন। এটাকে বলা হয় জেনারেশন। জনু মিন্স জেনারেশন। জনু কি? জনু হচ্ছে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন, ওটাকে আমরা জনু বলি। মানে ধরো পিতা মাতা, সেখান থেকে আসছে সন্তান। এখানে পিতা মাতা এরা হচ্ছে, এরা একটা জনু, সন্তান এরা আরেকটা জনু। জনু মানে এক একটা জেনারেশন। পিতা মাতাদের একটা জনু, সন্তানের একটা জনু। এগুলোকে বলা হয় পিতা মাতার যে জেনারেশন, এটাকে বলা হয় পিতা বা মাতার জনু। আর যাকে ইংরেজিতে বলা হয় প্যারেন্টাল জনু। আর সন্তানের যে জেনারেশন, তাকে বলা হয় অফস্প্রিং জনু। অফস্প্রিং জনু, এটাকে আমরা, পিতা মাতাটাকে আমরা জেনারেলি পি জনু বলি, প্যারেন্টাল জনুকে বলা হয় পি জনু। আর সন্তানের যে জনুগুলো হয়, তাকে আমরা বলি এফ জনু। যদি সন্তানের জনু হয় তাহলে এফ জনু, ধরলাম প্রথম সন্তানের জনু। দেখা গেল এই সন্তানগুলোর সন্তানেরও আবার সন্তান হচ্ছে, সন্তানেরও আবার সন্তান হচ্ছে, তাহলে এই জনুগুলোকে আমরা বলবো, এটাকে বলবো সেকেন্ড জনু, এটাকে বলবো এফ টু জনু। তাহলে এফ ওয়ান এফ টু, এই সবগুলো হচ্ছে জনু। জনু মানে হচ্ছে একটা জেনারেশন। পিতা মাতার যে জেনারেশন তাকে বলা হয় প্যারেন্টাল জনু। সেখান থেকে যে সন্তান হয় তাকে বলা হয় প্রথম জেনারেশন বা এফ ওয়ান জনু। যেখান থেকে আবার সেই সন্তানেরও যখন আবার সন্তানাদি হয়, তাকে আমরা বলি সেকেন্ড জেনারেশন বা এফ টু জনু। ওকে? এটা হচ্ছে জনুর কনসেপ্ট, জনু। এবার আসি বৈশিষ্ট্য। একটা কথা আসছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? যাকে আমরা বলি ক্যারেক্টার। বৈশিষ্ট্য বা ক্যারেক্টার। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যকে ইংরেজিতে আমরা বলি ক্যারেক্টার। ওকে? এটাকে বলা হয় ক্যারেক্টার। ক্যারেক্টার বা বৈশিষ্ট্য। আমরা আমাদের অনেকগুলো, খালি হিউম্যান বলে নয়, প্রতিটা জীবের মধ্যে অনেক বৈশিষ্ট্য থাকে। কি কি বৈশিষ্ট্য? যেমন তার কালার, তার গায়ের রং, গায়ের রং, তার বডি সাইজ, তার বডি কেমন, মোটা না পাতলা, তার গায়ের রং, তার হাইট, তার সে তার সাইজ, এই বিভিন্ন রকমের বৈশিষ্ট্য আমাদের জীবের মধ্যে দেখা যায়। এইগুলোকে বলা হয় ক্যারেক্টার বা বৈশিষ্ট্য। প্রতিটা জীবের মধ্যে অসংখ্য বৈশিষ্ট্য দেখা যায়। একটা জীবের মধ্যে হাজার হাজার বৈশিষ্ট্য দেখা যায়। একটা হিউম্যান বডির মধ্যেই হাজার হাজার বৈশিষ্ট্য আছে। হ্যাঁ? তো যাই হোক, এই বৈশিষ্ট্যগুলো বিভিন্ন হয়, যেমন গায়ের রং উদাহরণস্বরূপ একটা, আমাদের উচ্চতা এটা একটা আমাদের ক্যারেক্টার, আমাদের সাইজ আমরা মোটা না পাতলা, আমাদের চুলের ক্যারেক্টার কেমন, চুলটা আমাদের প্যাঁচা, চুলটা আমাদের কোঁকড়ানো না চুলটা সোজা, এগুলো সব চুলের প্রকৃতি, যাকে আমরা বলি চুলের প্রকৃতি। চুলের প্রকৃতি এরকম টাইপের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি হয় কোনো একটা জীব। তার মধ্যে আমরা হিউম্যানও পড়ি।
এদেরকে বলা হয় বৈশিষ্ট্য। এবার আসছে যে কোনো বৈশিষ্ট্যের সাধারণত দুটো করে রূপ পাওয়া যায়। সাধারণত বলছি কথাটা, এক্সেপশনাল আছে এর মধ্যে অনেক আমাদের আছে, কিছু ব্যতিক্রম আছে, কিন্তু সাধারণত যে কোনো বৈশিষ্ট্যের দুটো করে রূপ পাই আমরা। বৈশিষ্ট্যের যে দুটো করে রূপ পাই, সেই বৈশিষ্ট্যের দুটো করে রূপকে আমরা বলি বৈশিষ্ট্যের রূপভেদ। যে বৈশিষ্ট্যের আবার দুটো করে রূপ পায় তাকে বলা হয় বৈশিষ্ট্যের রূপভেদ। যেমন গায়ের রঙের ক্ষেত্রে হচ্ছে দুই ধরনের রং হলো কালো, ফর্সা। যদিও এটা আমাদের মানুষের ক্ষেত্রে গায়ের রংটা অতটা নির্ভর করে না, মানুষের গায়ের রংটা অন্য কিছু দিয়ে রেগুলেট হয়। তো যাই হোক, আমি যদি উদাহরণ মানে মানে বোঝানোর সুবিধার্থে বলি, গায়ের রং কালো, ফর্সা, আপাতত তোরা ক্লিয়ারলি বুঝতে পারিস। হাইটের ক্ষেত্রে দুখানা রূপ, একটা হচ্ছে লম্বা, বেটে। বেটে সাইজের ক্ষেত্রে মোটা, পাতলা। পাতলা চুলের ক্ষেত্রে কোকড়ানো, কোকড়ানো আর সোজা। এইভাবে এক একটা বৈশিষ্ট্যের, গায়ের রং বললাম এক একটা বৈশিষ্ট্য যাকে বলছি ক্যারেক্টার, সেই বৈশিষ্ট্যের আবার দুটো করে আমরা রূপ পাচ্ছি। সেই বৈশিষ্ট্যের এই রূপকে বলা হয় রূপভেদ, বৈশিষ্ট্যের রূপভেদ। এদেরকে ইংরাজিতে আমরা বলি ট্রেট। এটাকে এইগুলোকে এই এক একটাকে আমরা বলি ট্রেট বা বৈশিষ্ট্যের রূপভেদ। এক মিনিট। হুম, তাহলে বললাম আমাদের জীবদেহে অসংখ্য বৈশিষ্ট্য নিয়ে তৈরি, এবং প্রতিটা বৈশিষ্ট্যের আবার দুটো করে রূপ থাকে। এই দুটো করে রূপকে আমরা বলি ট্রেট বা বৈশিষ্ট্যের রূপভেদ। তাহলে আমরা একটা কথা যেমন পেলাম বৈশিষ্ট্য বা ক্যারেক্টার, আর একটা কথা পাচ্ছি বৈশিষ্ট্যের রূপভেদ বা বিপরীত বৈশিষ্ট্য, যাকে আমরা বলি বিপরীত বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে আবার দুটো ভাগ হচ্ছে বিপরীত বৈশিষ্ট্য। এটা আবার বিপরীত বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, ঠিক আছে? এই বিপরীত বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যের রূপভেদ, এটাকে আমরা বলছি ট্রেট। তাহলে ক্যারেক্টার একটা জিনিস, ট্রেট আর একটা জিনিস। ট্রেট হচ্ছে কোনো একটা বৈশিষ্ট্যের দুটো রূপ, আর ক্যারেক্টার হচ্ছে একটা ইউনিক ফর্ম। উদাহরণস্বরূপ বলতে গেলে হাইট, উচ্চতা, এটা হচ্ছে ক্যারেক্টার। উচ্চতার যে দুটো ফর্ম হয়, লম্বা আর বেটে, দুটো বিপরীত ফর্ম, এটাকে আমরা বলি ট্রেট। আমরা হ্যাপ্লয়েড সেল কিংবা ডিপ্লয়েড সেল বলতে কি বুঝি? হ্যাপ্লয়েড সেল, হ্যাপ্লয়েড সেল কোষ। হ্যাপ্লয়েড কোষ কি আর ডিপ্লয়েড কোষ কি? দুটোই কোষ। হ্যাপ্লয়েড যখন কোষ কথাটা লাগাচ্ছি, হ্যাপ্লয়েড সেল বা ডিপ্লয়েড সেল, দুটোই হচ্ছে কোষ। এটা একটা হ্যাপ্লয়েড কোষ। কোষের ভেতরে এটা একটা নিউক্লিয়াস, আমি নিউক্লিয়াসের কথা বলছি। আমাদের কোষের ভেতরে ধরলাম এইটা একটা কোষ, যার ভেতরে এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। প্রতিটা স্পিসিস বা প্রতিটা প্রজাতির মধ্যে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে। প্রতিটা প্রজাতির মধ্যে ক্রোমোজোম সংখ্যা থাকে নির্দিষ্ট, ঠিক আছে? তো যাই হোক, এটা একটা হ্যাপ্লয়েড কোষ কখন বলবো? যখন কোনো একটা কোষের নিউক্লিয়াসে, তাহলে ক্রোমোজোম বললাম, ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকা ক্রোমাটিনের একটা ঘনীভূত অবস্থা। নিউক্লিয়াসের মধ্যে যে অংশ, যে মেটেরিয়ালটা থাকে তাকে আমরা বলি ক্রোমোজোম। আপাতত তোমরা এই কনসেপ্টটা নিয়ে রাখো, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, এবং ক্রোমোজোমের সংখ্যা হয় নির্দিষ্ট। এরপরে ক্রোমোজোম কি এটা পরে জানবে, আপাতত এইটা জানো,
প্রতিটা কোষের নিউক্লিয়াসে থাকে ক্রোমোজোম, এটা আপাতত মনে রাখো। এবং এই ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট। এবার আমি বলছি হ্যাপ্লয়েড কোষ কাকে বলবো। কোনো কোষের ক্রোমোজোমে কোনো কোষের নিউক্লিয়াসে আমি ধরলাম এইটা একটা ক্রোমোজোম, এইটা একটা ক্রোমোজোম, আর এইটা একটা ক্রোমোজোম। তাহলে এবার বলো, কোষের মধ্যে কোনো কোষের সেলের মধ্যে নিউক্লিয়াসে, এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম নাম্বার আমি কটা করলাম? তিনটে ক্রোমোজোমের নাম্বার করলাম। তিনটে ক্রোমোজোম কি একই রকম করলাম না তিনটে তিন রকমের করলাম? তিনটে কালার দিয়ে বোঝাতে চাইছি তিনটে ক্রোমোজোম তিন রকমের আছে, ঠিক আছে। এবার আমি আরেকটা কোষের ছবি আঁকছি। আমি পাশাপাশি খালি নিউক্লিয়াসের ছবিটা আঁকছি, হ্যাঁ, কোষের এটা সাইটোপ্লাজমের ছবিটা আঁকলাম না, যাতে আমার বোঝাতে সুবিধা হবে। দেখো, এই দুটো কোষের মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারছো? এখানে ক্রোমোজোম আছে, প্রথম কথা এখানে ক্রোমোজোম আছে তিনটে, এখানে ক্রোমোজোম আছে ছটা। এটা এক নম্বর কথা। দু নম্বর কথা, খেয়াল করো, তিনটে ক্রোমোজোম তিন রকমের। এখানে তো তিনটে ক্রোমোজোম তিন রকমের, তাই তো? এখানে প্রতিটা ক্রোমোজোম পৃথক পৃথক ভাবে আছে। এখানে প্রতিটা ক্রোমোজোম কি পৃথক পৃথক ভাবে আছে? এখানে প্রতিটা ক্রোমোজোম দেখো ডবল ডবল ভাবে আছে, তাই তো? আমি যদি এবার বলি, এখানে দেখো তিনটে টাইপের ক্রোমোজোমের যদি বলি এটা একটা সেট, আর এটা তো বলতে পারি দুটো সেট। এটাকে একটা সেট, এটাকে দুটো সেট, এটা বলতে পারি তো। তাহলে এই এই সেলের মধ্যে ক্রোমোজোমের এক সেট ক্রোমোজোম আছে। তিনটে নিয়ে যদি একটা সেট হয়, তিনটে ক্রোমোজোম নিয়ে যদি একটা সেট হয়, তাহলে এখানে এক সেট ক্রোমোজোম আছে। আর তিনটে ক্রোমোজোম নিয়ে যদি একটা সেট আমরা বলি, তাহলে এখানে দুই সেট ক্রোমোজোম আছে, তাই তো? এই সেলের মধ্যে এক সেট ক্রোমোজোম আছে, এই সেলের ক্ষেত্রে দুই সেট ক্রোমোজোম আছে। এবার একটু বোঝো, আমি ধরো ঘুরিয়ে এরকম করে ফেললাম, এটাকে বাদ দিয়ে আমি যদি এরকম করি, তাহলে কি আমরা বলতে পারবো এটা এক সেট ক্রোমোজোম? কি বলতে পারবো এটা? কারণ এখানে দুটো ডবল হয়ে গেছে, এক সেট নয়, এটা এক সেট নয়। তাহলে এক সেট তখনই বলতে পারবো যখন তিনটে ক্রোমোজোমই সেপারেট হবে, তিনটে তিন রকমের হবে, তখনই আমরা তাকে বলতে পারবো এক সেট ক্রোমোজোম। তাহলে এক সেট ক্রোমোজোমের কথাটা কি বুঝতে পারলা? এটাকে আমরা বলি এক সেট। তাহলে এবার কথা আসছে, কোনো কোষের নিউক্লিয়াসে যদি এক সেট ক্রোমোজোম থাকে, সেই কোষটাকে আমরা বলবো হ্যাপ্লয়েড। আর যে কোষের নিউক্লিয়াসে দুই সেট ক্রোমোজোম থাকে, ডাবল সেট ক্রোমোজোম থাকে, তাকে আমরা বলবো ডিপ্লয়েড। তাকে বলবো ডিপ্লয়েড। ডিপ্লয়েড হলো। তাহলে হ্যাপ্লয়েড কি আর ডিপ্লয়েড কি, সেটা ডিপেন্ড করছে ক্রোমোজোম সেটের ওপর। আমার এখানে ক সেট ক্রোমোজোম আছে, এক সেট ক্রোমোজোম থাকলে তাকে বলবো হ্যাপ্লয়েড, দুই সেট ক্রোমোজোম থাকলে তাকে বলবো ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড কথার অর্থ হলো এক, আর ডিপ্লয়েড কথার অর্থ হলো দুই। এবার যদি তিন সেট ক্রোমোজোম থাকে, তাকে আমরা বলবো ট্রিপ্লয়েড। চার সেট হলে টেট্রাপ্লয়েড। এইভাবে নামগুলো চেঞ্জ হয়। ওকে। এবার আমাদের হিউম্যান বডি, আমাদের মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম কত? আমাদের মানুষের ক্ষেত্রে ক্রোমোজোমের হ্যাপ্লয়েড ক্রোমোজোম নাম্বার হচ্ছে 23টা। আমাদের হ্যাপ্লয়েড হয় 23টা। আমাদের অনসেট ক্রোমোজোমের নাম্বার হচ্ছে 23। তাহলে অনসেট ক্রোমোজোমের নাম্বার যদি 23 হয়, তাহলে আমাদের হিউম্যান বডির হ্যাপ্লয়েড সেলে ক্রোমোজোম কটা থাকবে? 23টা থাকবে। তাহলে আমাদের যে ডিপ্লয়েড কোষ হবে, সেই ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম নাম্বার কত হবে?
46 এর ডবল হবে। এবার আসি ক্রোমোজোম। ক্রোমোজোম কি? আমি বললাম কোষের নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিনের একটা ঘনীভূত ফর্ম হচ্ছে ক্রোমোজোম। আমাদের নর্মালি আমরা যখন নিউক্লিয়াসের ছবি আঁকি দেখবি, এটা নিউক্লিয় পর্দা, এটাকে বলি নিউক্লিওলাস, এখান থেকে এটাকে বলি ক্রোমাটিন, তাই না? নিউক্লিয় জালিকা, এটাকে বলি নিউক্লিয় রস, এগুলোকে বলি নিউক্লিয় রস, তাই তো? এভাবে ভাগ করেছিলাম। নিউক্লিয় পর্দা, এটাকে বলা হয় নিউক্লিয় পর্দা, এটাকে বলা হয়, এটাই কি বলা হয়? ক্রোমাটিন, এটাকে কি বলা হয়? নিউক্লিয় রস, এটাই কি বলা হয়? নিউক্লিওলাস। তাহলে 1 নম্বর হচ্ছে নিউক্লিওলাস, 2 নম্বর হচ্ছে নিউক্লিয় পর্দা, 3 নম্বর হচ্ছে নিউক্লিয় জালক, 4 নম্বর হচ্ছে নিউক্লিয় রস। তো এইভাবে তো আমরা নিউক্লিয়াসের বিভিন্ন পার্ট গুলো করেছিলাম ক্লাস 9-এ। তো এই যে নিউক্লিয় জালিকা বিশেষ অবস্থায় এরা ঘনীভূত হয়। ঘনীভবন মানে এরা কাছাকাছি আসে, ঘনীভূত হয়ে এরা একটা বিশেষ গঠন তৈরি করে, এটাকে বলা হয় নিউক্লিয় জালিকা। তাহলে নিউক্লিয় জালিকার যে ঘনীভবন ফর্ম, ওই ঘনীভবন ফর্মটাকে ইংরেজিতে বলে কনডেনসেশন ফর্ম। তাহলে নিউক্লিয় জালিকার ঘনীভবন ফর্মটাকে আমরা বলি ক্রোমোজোম। নিউক্লিয় জালিকার ইংরাজি নাম ক্রোমাটিন, তাহলে ক্রোমাটিনের কনডেন্স ফর্মকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোমকে আমরা এইভাবে স্ট্রাকচার দিয়ে বোঝাই, এটাকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোমের এই মিডিলের এই পোর্শনটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার, সেন্টারে আছে, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। আর এই সেন্ট্রোমিয়ারের এগেনস্টে দুই দিকে যে দুটো পার্ট থাকে, একে বলা হয় ক্রোমোজোমাল বাহু, এটাকে বলে ক্রোমোজোম আর্ম। এটাও ক্রোমোজোম আর্ম, এটাও ক্রোমোজোম আর্ম বা ক্রোমোজোম বাহু। ওকে, তাহলে এইভাবে নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো ক্রোমোজোম থাকে, সেই সংখ্যাটা প্রজাতি অনুযায়ী ভিন্ন। এবং এই ক্রোমোজোম আবার বললাম দুটো সেটে থাকতে পারে, সিঙ্গেল সেটে থাকতে পারে, ডবল সেটে থাকতে পারে। সিঙ্গেল সেটে থাকলে তাকে আমরা বলবো হ্যাপ্লয়েড কোষ, আর ডবল সেটে থাকলে তাকে আমরা বলবো ডিপ্লয়েড কোষ। এবার হ্যাপ্লয়েড কোষ কোথায় থাকে, ডিপ্লয়েড কোষ কোথায় থাকে? হ্যাপ্লয়েড কোষ শুধুমাত্র গ্যামেট কোষে থাকে, গ্যামেট কোষটা শুধুমাত্র হ্যাপ্লয়েড কোষ হয়। গ্যামেট কোষ ছাড়া বাকি দেহের যত কোষ থাকে সব কোষই হয় ডিপ্লয়েড কোষ। গ্যামেট কোষ মানে যে শুক্রাণু আর ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু ছাড়া দেহে যত কোষ থাকে, আমাদের যদি ধরা হয় কোনো একটা জীবের দেহে 99% সেল, 99% সেল হচ্ছে ডিপ্লয়েড জেনারেলি। উন্নত প্রজাতির ক্ষেত্রে, বিশেষ করে হিউম্যানের ক্ষেত্রে আমি বলছি, মানুষের ক্ষেত্রে বা স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে, যত উন্নত প্রাণী হবে তাদের বেশিরভাগ কোষই হচ্ছে ডিপ্লয়েড, আর তাদের খুব 1-2% কোষ হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। আর হ্যাপ্লয়েড কোষ মানে আগে আমরা কি জানলাম? অনসেট ক্রোমোজোম কন্টেনিং একটা সেল। আর ডিপ্লয়েড সেল মানে আমরা কি জানলাম? ডাবল সেট ক্রোমোজোম যুক্ত কোষ। ঠিক আছে, তাহলে ক্রোমোজোম কি বললাম? ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিয় জালিকার একটা ঘনীভূত রূপ। প্রতিটা প্রজাতির মধ্যে এই ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে। হলো? এই জায়গাটা ক্লিয়ার হলো? বলছি যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন থাকে বা নিউক্লিয় জালক থাকে, সেই নিউক্লিয় জালকের যে ঘনীভূত ফর্ম, সেই নিউক্লিয় জালকের ঘনীভূত ফর্মটাকে আমরা বলি ক্রোমোজোম। নিউক্লিয় জালকের যে ঘনীভূত ফর্ম মানে, ধরো এইটা একটা নিউক্লিয় জালক আছে, ঠিক আছে? এই নিউক্লিয় জালকটা
এইভাবে আছে। এইভাবে থাকা মানে এর দেখো এর যতটা সরু ছিল এটা কিন্তু ততটা অনেকটা বেশি মোটা হয়ে যাচ্ছে। এটাকে বলে ঘনীভূত ফর্ম, মানে কাছাকাছি চলে আসে, যেখানে মলিকিউল গুলো কাছাকাছি চলে আসে ওটাকে বলে ঘনীভূত ফর্ম বা কনডেনসেশন ফর্মিং আসতে বলে। ওর জন্য বলছি ক্রোমোজোম হচ্ছে ক্রোমাটিন বা নিউক্লিয় জালিকার ঘনীভূত ফর্ম, যার সংখ্যা কোনো একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যে নির্দিষ্ট থাকে। আমি আরো যাচ্ছি ক্রোমোজোম সম্বন্ধে। হলো, মিডলে থাকে একটা সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে ক্রোমোজোম বাহু, এটা ক্রোমোজোম বললাম। এবার এই ক্রোমোজোমের মধ্যে প্রতিটা ক্রোমোজোমের বাহুকে আমরা কতগুলো ভাগে ভাগ করি। এখানে অনেকগুলো ভাগে ভাগ করি, এগুলোকে ধরলাম এইভাবে ভাগ করলাম। আবার এই বাহুটাকে অনেকগুলো ভাগে ভাগ করলাম। তার আগে একটা কথা বলি, আমরা একটু আগে বললাম যে আমাদের প্রজাতির মধ্যে অসংখ্য বৈশিষ্ট্য থাকে। অসংখ্য বৈশিষ্ট্য নিয়ে আমাদের প্রজাতি তৈরি, বা প্রতিটা জীবের মধ্যে অসংখ্য বৈশিষ্ট্য থাকে। একটা জীব অসংখ্য বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটা বৈশিষ্ট্যের দুটো রূপ থাকে, যাদেরকে আমরা বলি ট্রেট বা বিপরীত বৈশিষ্ট্য, তাই তো? এবার এই এক একটা বৈশিষ্ট্য, ধরলাম উচ্চতা বা হাইট, উচ্চতা একটা বৈশিষ্ট্য, এর আবার দুটো বিপরীত ফর্ম হয়। একটা ফর্মকে আমরা বলছি লম্বা, একটাকে বলছি বেটে। দুটোই কিন্তু উচ্চতারই দুটো বিপরীত রূপ, তাই তো? লম্বাটা লম্বাটা লম্বা বৈশিষ্ট্যটা একটা জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। বেটেটাও একটা জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। তাহলে জিন কি? জিন হচ্ছে জেনেটিক একটা বস্তু, জীবের নিউক্লিয়াসের মধ্যে থাকা জেনেটিক একটা বস্তু, যেটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। একটা নির্দিষ্ট যেমন এই জিনটা কি করছে, লম্বা বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করছে। এক হচ্ছে এক ধরনের জেনেটিক বস্তু যারা কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে ধারণ করে বা কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, এটা বললাম এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে এই জিনগুলো একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে। কোথায় অবস্থান করে? এরা ক্রোমোজোমে অবস্থান করে। এই জিনগুলো ক্রোমোজোমে অবস্থান করে। এটাকে বললাম, এর নাম দিলাম ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা কি বললাম? ক্রোমোজোমটা আমি বললাম ক্রোমাটিনের ঘনীভবন বা ঘনীভূত রূপ। এই ক্রোমোজোমের মধ্যে জিনগুলো অবস্থান করে। ক্রোমোজোমের যেখানে জিনগুলো অবস্থান করে, এই জিনগুলো এখানে হয়তো একটা জিন অবস্থান করে, এখানে হয়তো একটা জিন, এখানে হয়তো আরেকটা জিন, এখানে হয়তো আরেকটা জিন, এখানে হয়তো আরেকটা জিন, এখানে আরেকটা জিন। এইভাবে ক্রোমোজোমের এক একটা পার্টে এক একটা করে জিন অবস্থান করে। ক্রোমোজোমের যে জায়গায় এই জিনগুলো অবস্থান করে সেই জায়গাটাকে আমরা বলি লোকাস। তাহলে লোকাস কি? লোকাস হচ্ছে ক্রোমোজোমের মধ্যে থাকা একটা নির্দিষ্ট জায়গা, এটাকে আমরা বলছি লোকাস। ক্রোমোজোমের মধ্যে থাকা, সে এর যে কোনো বাহু হতে পারে, এই বাহু হতে পারে, এই বাহু হতে পারে। এর ছোট বাহুটাকে বলা হয় পি, বড় বাহুটাকে বলা হয় কিউ। কিন্তু এর যে কোনো বাহুর, ক্রোমোজোম বাহুর যে জায়গায় কোনো একটা জিন অবস্থান করে তাকে আমরা বলি লোকাস। এইটাকে আমরা বলি লোকাস। তা লোকাস কি? যদি পরীক্ষায় আসে হোয়াট ইজ লোকাস বা লোকাস কি, কি লিখবো? লোকাস হলো ক্রোমোজোমের মধ্যে থাকা একটা জায়গা বা স্থান যেখানে জিন অবস্থান করে। ক্লিয়ার? এবার যদি বলি জিন কি, তাহলে জিনের ক্ষেত্রে আমি দুখানা শর্ত পাবো। একটা শর্ত বললাম, জিন হচ্ছে এক ধরনের জেনেটিক বস্তু যে কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। দু নম্বর কথা বলবো, যারা
ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থান করে। তাহলে আমি জিন কি বললে আমি তিনখানা কথা বলবো। ১ নম্বর কথা বলছি, জিন হলো এক ধরনের জেনেটিক বস্তু, জেনেটিক মেটেরিয়াল, বা জিন হলো এক ধরনের জেনেটিক বস্তু, জেনেটিক বস্তু। ২ নম্বর কথা কি বলবো? ২ নম্বর কথা বলবো, জিন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, যে একটা নির্দিষ্ট নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। ৩ নম্বর কি বলবো? ৩ নম্বর বলবো, যারা ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থান করে, যারা লোকাসে অবস্থান করে, নির্দিষ্ট লোকাসে অবস্থান করে। তাহলে যেমন আমাকে যদি কোনো একটা মানুষ সম্বন্ধে বলতে বলে যে এই মানুষটা কে, তাহলে আমাকে তার কতগুলো ক্যারেক্টার বলতে হয়। তার নাম কি, সে কোথায় থাকে, সে কি করে, সে দেখতে কেমন, এইভাবে তাকে আইডেন্টিফাই করতে হয়। এখানেও তাই, যদি আমাকে জিন বলতে বলা হয় জিন কি, তাহলে জিন বলতে গেলে আমাকে এইভাবে কতগুলো ক্যারেক্টার তার বিরুদ্ধে বলতে হবে। জিন হলো একটা জেনেটিক বস্তু, যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, যে ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থান করে। এই তিনটাকে একসঙ্গে ঘুরিয়ে বলতে গেলে কি বলবো? ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত কোন একটা নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জেনেটিক বস্তুই হলো জিন। দেখো, আমি যে কথাটা ঘুরিয়ে জিনের সংজ্ঞাটা বললাম, তার মধ্যে এই তিনটে পয়েন্টই কিন্তু লুকানো আছে। যদি তোমাকে জিন কি বলে তুমি তিনটেকে একসঙ্গে ঘুরিয়ে লিখতে পারো, আলাদা করে এইভাবে পয়েন্ট দিয়ে লিখলেও একই নম্বর পাবে। তাহলে যদি জিন বলা হয়, হোয়াট ইজ জিন, জিনের ক্ষেত্রে আমি কি বলবো? জিন হচ্ছে এক ধরনের জেনেটিক বস্তু, যে একটি নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। এই বৈশিষ্ট্যগুলোকে আমরা চারিত্রিক বৈশিষ্ট্য বলতে পারি। ৩ নম্বর হচ্ছে তারা ক্রোমোজোমের একটা নির্দিষ্ট লোকাসে অবস্থান করে। এবার আমি যে জায়গাটা আসছি সেটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম। সমসংস্থ কথাটার অর্থ কি? সমসংস্থ বা হোমোলোগাস মানে একই রকম দেখতে, এটাকে আমরা হোমোলোগাস বলি। এবার ক্রোমোজোমের ক্ষেত্রে হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলি? আমাদের কোষের মধ্যে আমি বললাম, ধর একটা ডিপ্লয়েড কোষ। ডিপ্লয়েড কোষ মানে কি বুঝলাম? ডিপ্লয়েড কোষ মানে টুয়েন কোষ। টুয়েন মানে এন মানে হচ্ছে একটা সেট, হ্যাপ্লয়েডকে আমরা এন বলি। ডিপ্লয়েড মানে টুয়েন মানে ডাবল সেট, ঠিক আছে? এবার যখনই ডাবল সেট ক্রোমোজোম মানে বুঝতে হবে কি, ডাবল সেট ক্রোমোজোম মানে আমরা কি জানি, সেই কোষে একটা ক্রোমোজোম কটা করে থাকবে? একই রকম ক্রোমোজোম। ধর এটা একটা কোষ, এখানে আমি বললাম ডিপ্লয়েড কোষ, এখানে ডিপ্লয়েড কোষ। এবার আমি বলছি ডিপ্লয়েড কোষে একই ধরনের ক্রোমোজোম কটা করে থাকছে বলতো? আমি ওটাই বলছি, ডিপ্লয়েড কোষ মানে সব সময় একই ধরনের ক্রোমোজোম দুটো করে থাকবে। ডিপ্লয়েড মানে তিনটে করে থাকবে। আর হ্যাপ্লয়েড মানে কটা থাকবে? আমি তো হ্যাপ্লয়েড বলি তাহলে কি বলবো? একই ধরনের ক্রোমোজোম একটা করে থাকবে, তাই না? তার মানে হ্যাপ্লয়েড মানে একই ধরনের ক্রোমোজোম একটা, যাকে মানে বলছি অন সেট ক্রোমোজোম। আর ডিপ্লয়েড মানে হচ্ছে দু সেট ক্রোমোজোম। ডিপ্লয়েড মানেই হচ্ছে একই ধরনের ক্রোমোজোম দুটো করে থাকবে। তাহলে ধরলাম এখানে ছটা ক্রোমোজোম আছে, এখানে ধরলাম ছটা ক্রোমোজোম আছে, ধর এখানে ছটা ক্রোমোজোম আছে। এবার বক্তব্য হচ্ছে আমরা কাদেরকে হোমোলোগাস ক্রোমোজোম বলবো? আমরা হোমোলোগাস ক্রোমোজোম কাদের বলবো? হোমোলোগাস ক্রোমোজোম দুটোকে বলা হয়। এর সঙ্গে একে বলবো না, এর সঙ্গে একে বলবো না, এর সঙ্গে একে বলবো, কাকে হোমোলোগাস বলবো? হোমোলোগাস বলতে গেলে একটা শর্ত আছে, সেটা প্রথম কথা হচ্ছে সেই ক্রোমোজোম দুটোকে আমরা হোমোলোগাস বলবো যারা একই রকম দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যারা একই রকম দেখতে হবে। একই রকম দেখতে হবে মানে গঠনগতভাবে এক হবে। এখানে যটা লোকাস থাকবে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, এখানে যটা লোকাস থাকবে এখানেও তটাই লোকাস থাকতে হবে। ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯,
1 2 3 4 5 6 7 8 9। মানে বলতে চাইছি হোমোলোগাস ক্রোমোজোম তাকেই বলবো যে দুটো ক্রোমোজোম একই রকম দেখতে হবে, মানে সমান সংখ্যক লোকাস থাকবে। সমান সংখ্যক লোকাস মানে কি? সমান সংখ্যক জিনও থাকবে, তাই তো? এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে এরকম যে এইখানে যদি এই জিনটা থাকে, এখানেও সেই এই জিনটাকেই থাকতে হবে। এখানে যদি এই ত্রিভুজের জিনটা থাকে, এখানেও ত্রিভুজ জিনটাই থাকতে হবে। এখানেও যদি এই জিনটা থাকে, এখানেও এটাকেই থাকতে হবে। এটার মানে হচ্ছে জিনের বিন্যাস, এখানে যেভাবে জিনের বিন্যাস আছে পরপর, এখানেও জিনের বিন্যাসকে সেইভাবেই থাকতে হবে। তখনই আমরা ক্রোমোজোম দুটোকে হোমোলোগাস ক্রোমোজোম বলবো। দুটো ক্রোমোজোম একই রকম দেখতে, খেয়াল কর এই ক্রোমোজোমটা একই রকম দেখতে, কিন্তু এদের মধ্যে জিনগুলো পরপর একই ধরনের নেই, তখন এদেরকে আমরা হোমোলোগাস বলবো না। যখন দেখবো এই ক্রোমোজোমটা আর এই ক্রোমোজোমটা একই রকম দেখতে, ফার্স্ট শর্ত হচ্ছে একই রকম দেখতে, দ্বিতীয় শর্ত কি দেখবো? এদের মধ্যে জিনগুলো পরপর একই সজ্জাতে আছে তো। যদি একই সজ্জায় থাকে তখন বলবো হ্যাঁ এরা হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে দুটো ক্রোমোজোমকে আমরা হোমোলোগাস ক্রোমোজোম বলবো দুটো শর্তের বেসিসে। একটা কথা কি বলবো? যখন ক্রোমো যখন দুটো ক্রোমোজোম গঠনগতভাবে একই হবে এবং তাদের মধ্যে জিনের, এটাকে জিনের বিন্যাস বলে, জিনের বিন্যাস বা জিনের সজ্জা একই ধরনের হবে, তখন সেই দুটো ক্রোমোজোমকে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম। এবার বক্তব্য, এই হোমোলোগাস ক্রোমোজোম কোন সেলে পাওয়া যায়, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড সেলে কি হোমোলোগাস ক্রোমোজোম পাবো? হ্যালো, হ্যাপ্লয়েড ক্রোমোজোম মানে বললাম অনসেট ক্রোমোজোম। তাহলে অনসেট ক্রোমোজোম যেখানে একটা করে ক্রোমোজোম আছে, সেখানে কি আমরা হোমোলোগাস পাবো? না, তাহলে ডিপ্লয়েড। তাহলে হোমোলোগাস সবসময় ডিপ্লয়েডে পাবো। তাহলে হোমোলোগাসের সংজ্ঞায় আরেকটা পয়েন্ট অ্যাড হয়ে গেল। হোমোলোগাস বলতে গেলে বলতে হবে ডিপ্লয়েড কোষের নিউক্লিয়াসে থাকা একই ধরনের গঠন বিশিষ্ট যে দুটো ক্রোমোজোমের মধ্যে জিনের সজ্জা বা জিনের বিন্যাস একই ধরনের হবে, তাকে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের আমি শর্ত বোঝাতে পারলাম, তিনটে কথা বললাম। কোনো ডিপ্লয়েড কোষের, এক নম্বর কথা, যে দুটো ক্রোমোজোম গঠনগতভাবে এক হবে এবং তাদের মধ্যে জিনের সজ্জা এক হবে, তাকে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম যদি হয়, ধরলাম এর দু নম্বরে যে জিনটা আছে, এরও দুই নম্বরে সেই জিনটাকেই থাকতে হবে, সেই জিনটাই থাকতে হবে। এবার জিন মানে কি? একই বৈশিষ্ট্যকে নির্ধারণ করে। কোন একটা জিন, ধরলাম এটা একটা জিন যে উচ্চতাকে নির্ধারণ করে। এই জিনের আবার দুটো রূপ হয়, যারা দুটো বিপরীত বৈশিষ্ট্যকে নির্ধারণ করে। দুটো বিপরীত বৈশিষ্ট্যকে নির্ধারণকারী যে দুটো জিন, ধরলাম এটা লম্বা আর এটা যে বেটে, এটা কিন্তু একই বৈশিষ্ট্যের দুটো বিপরীত ফর্ম, একই বৈশিষ্ট্যের দুটো বিপরীত রূপকে যে জিন দুটো নির্ধারণ করে, সেই জিন দুটোকে আমরা বলি অ্যালিল। তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে, এরা হচ্ছে অ্যালিল, এদেরকে বলা হয় অ্যালিল, ALLELE, এদেরকে বলে অ্যালিল, অয় যে ফেলা আকার। তাহলে অ্যালিল কি? অ্যালিল হচ্ছে একই বৈশিষ্ট্যের দুটো বিপরীত রূপকে নির্ধারণকারী বা দুটো বিপরীত বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণকারী জিনদের একে অপরের অ্যালিল বলে। আমি এখানে ধর আরেকটা ক্যারেক্টার করলাম, ধরলাম এটা হচ্ছে গায়ের রং, এর হয়তো দুটো, আমি এর আবার দুটো বিপরীত বৈশিষ্ট্য করছি, একটা হচ্ছে ফর্সা, একটা হচ্ছে কালো। এখানে যে জিনটা থাকে, এই যে জিন থাকে, এরা একে অপরের অ্যালিল, কিন্তু এর সঙ্গে এর সম্পর্ক কিন্তু অ্যালিল নয়, কিন্তু এরা এই জিন একে অপরের অ্যালিল, আবার এই জিন একে অপরের অ্যালিল।
মানে একই বৈশিষ্ট্যের দুটো বিপরীত রূপ নিয়ন্ত্রণকারী জিনগুলিকে একে অপরের অ্যালিল বলে। কিন্তু এই বৈশিষ্ট্য কিন্তু পুরোপুরি অপোজিট বৈশিষ্ট্য, মানে পুরোপুরি আলাদা বৈশিষ্ট্য। ওদের সঙ্গে কিন্তু অ্যালিলের সম্পর্ক আসবে না। তাহলে অ্যালিলের সংজ্ঞায় বলা হয় একই বৈশিষ্ট্যের বিপরীত রূপ নিয়ন্ত্রণকারী জিনকে বলা হয় একে অপরের অ্যালিল। এটা ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে এই অ্যালিল গুলো সব সময় একই লোকাসে থাকতে পারে। ধরলাম লম্বার জিনটাকে আমি বললাম ক্যাপিটাল টি, আর এই বেটের জিনটাকে আমি বললাম স্মল টি। দুটো একে অপরের অ্যালিল, দুটোই কিন্তু উচ্চতার জিন। এবার এই অ্যালিল, এই ক্যাপিটাল টি কিংবা স্মল টি, এরা সব সময় একই লোকাসেই থাকবে। মানে যদি আমি ধরে নিই এই লোকাসটা হচ্ছে উচ্চতার লোকাস, এই লোকাসটা হচ্ছে উচ্চতার বৈশিষ্ট্যের লোকাস, তাহলে এই ২ নম্বর লোকাসেই ক্যাপিটাল টি থাকতে পারে, না হলে স্মল টি থাকতে পারে। কিন্তু এই লোকাসে কোনোদিনই ধরলাম এই এই পরিষ্কার আর কালোর ক্ষেত্রে আমি ধরলাম ক্যাপিটাল বি আর স্মল বি করলাম, এই ক্যাপিটাল বি স্মল বি কোনোদিনই এই ২ নম্বর লোকাসে থাকবে না। তাহলে ২ নম্বর লোকাসে, একটা নির্দিষ্ট লোকাসে দুটো হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাস, কিন্তু এটাও ২ এটাও ২, তাহলে অ্যালিল সবসময় কোথায় অবস্থান করবে? সবসময় দুটো হোমোলোগাস ক্রোমোজোমের কি ভিন্ন লোকাস না একই লোকাস? একই লোকাসে অবস্থান করবে। তাহলে এই দুটো কথা যখন আমি অ্যাড করব তখনই অ্যালিলের সংজ্ঞাটা সম্পূর্ণ হবে। তাহলে অ্যালিল হচ্ছে একই বৈশিষ্ট্যের দুটি বিপরীত রূপ নিয়ন্ত্রণকারী জিনকে অ্যালিল বলে, যারা দুটো সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে। এটা ডিপ্লয়েড কোষে সবসময় দুটো ক্রোমোজোম থাকে। ডিপ্লয়েড কোষে একই রকম ক্রোমোজোম দুটো থাকে আমরা জানি, তাই তো? ডিপ্লয়েড কোষে যদি একই রকম দুটো ক্রোমোজোম থাকে, তাহলে ডিপ্লয়েড কোষে একই লোকাস কটা থাকবে? দুটো থাকবে। তাহলে ডিপ্লয়েড কোষে একই জিন কটা থাকবে? দুটো থাকবে, তাই তো? এবার সেই দুটো জায়গায় অ্যালিল দুটো ভাবে থাকতে পারে। দেখা গেল এখানেও টি এখানেও টি, দুই জায়গায় হয়তো টি থাকলো, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে লিখবো এইভাবে। দেখা গেল এখানে আছে স্মল টি, এখানেও আছে স্মল টি, তাহলে সেটাকে আমরা লিখবো এইভাবে, এইভাবে। দেখা গেল এখানে আছে স্মল টি, এখানে আছে ক্যাপিটাল টি, সেটাকে আমরা লিখবো এইভাবে। তাহলে এইভাবে জিনের এক্সপ্রেশনটা কোথায় করব? ডিপ্লয়েড কোষে করব না হ্যাপ্লয়েড কোষে করব? এটা কোথায়? ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড কোষে কিন্তু আমরা তাহলে আমাদের হ্যাপ্লয়েড কোষে একটা ক্রোমোজোম, সেখানে কিন্তু খালি একটা লিখতে হবে, হয় টি না হলে স্মল টি, তাই না? ওখানে কিন্তু দুটো লিখতে পারবো না আমরা, কারণ ওখানে একটা ক্রোমোজোম থাকে। ডিপ্লয়েড কোষের ক্ষেত্রে একমাত্র দুটো ক্রোমোজোম থাকে বলে সেখানে আমরা লিখবো এইভাবে, ক্যাপিটাল টি স্মল টি না হলে ক্যাপিটাল টি স্মল টি। যে কোষে, যে ডিপ্লয়েড কোষে দুটো অ্যালিল একই রকমের হবে তাকে আমরা বলবো হোমোজাইগাস। হোমো, এই দুটোকে বলা হয় হোমোজাইগাস। হোমোজাইগাস। আর যেখানে দুটো অ্যালিল আলাদা আলাদা হবে তাকে বলবো হেটেরো। হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস। ওকে, তাহলে হেটেরোজাইগাস হোমোজাইগাস কি? কোনো ডিপ্লয়েড কোষ ছাড়া হেটেরোজাইগাস হোমোজাইগাস আসবে না। কোনো ডিপ্লয়েড কোষের সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে যদি একই ধরনের অ্যালিল থাকে তাকে আমরা কি বলবো? হোমোজাইগাস। উদাহরণ কি? ক্যাপিটাল টি না হলে স্মল টি। এবার হেটেরোজাইগাস কি বলবো? কোনো ডিপ্লয়েড কোষের সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে যদি দুটো বিপরীত অ্যালিল অবস্থান করে তাকে বলবো হেটেরোজাইগাস। এক্সাম্পল কি? ক্যাপিটাল টি স্মল টি। তাহলে আমি কতগুলো কথা পরপর করলাম। একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক, একটা বললাম অ্যালিল, একটা বললাম লোকাস, একটা বললাম হোমোজাইগাস, হেটেরোজাইগাস, বললাম জনু বা জেনারেশন, ক্রোমোজোম, জিন। এই কথাগুলো পরপর বলা হলো। তোমাদের যে কোনো বই, যে বই তোমরা ফলো করো, যে বই পড়ো, সে বইটা খুলবে দেখবে এই কথাগুলো সব আছে ওখানে।
আমি যেভাবে পড়ালাম বইটা কাজ হবে তোমাদের বইটা একবার পড়া।